ওই পেইন্টিংটার পেছনে লেখা 17 out of 25। সংলাপের মুখে একটা হাসি রয়েছে। ও কি কিছু বুঝতে পেরেছে? এবার ছবিটা সোজা করে টাঙিয়ে দিল যথাস্থানে। ভালো করে দেখছে পেইন্টিংটা। একটা বাড়ি, অফ হোয়াইট রঙের, যার সামনে একটা বড় সবুজ বাগান। বাড়িটার সবকটা জানলাই খোলা, খালি 3 তলার বাঁদিকে শেষ জানলাটা বন্ধ, ভেতর থেকে পর্দা দেওয়া। আঁকাটা খুব নিখুঁত। ফ্রেমের একেবারে নিচের ডান দিকে ইংরেজিতে 2 লেটারে সাইন করা, NG। পাশের 2 ছবিতেও নাম লেখা আছে আর্টিস্টদের, সঙ্গে সালও। প্রথমটা 1899 সালের আর তৃতীয়টা 1780। মাঝের ছবিটায় কোনো সাল লেখা নেই, তবে একটু ভালো করে রঙের ব্যবহার আর তুলির টান লক্ষ্য করলে বোঝা যায় এই পেইন্টিংটা নতুন। খুব জোর 3-4 বছরের হবে। সংলাপ ওই নাম্বারটা থেকে কিছু একটা বুঝতে পেরেছে, সেটা ওর মুখ দেখলেই বোঝা যায়। কিন্তু এর পরও অনেকগুলো প্রশ্ন ওর কাছে অধরা। এরকম নিখুঁতভাবে সাজানো ঘরে হঠাৎ একটা বেমানান পেইন্টিং রাখার কারণটা কি? ভাবতে ভাবতে সংলাপ খাটে এসে বসল। পেন্ডুলামের আওয়াজে সংলাপের চোখটা ঘড়ির দিকে গেল। ওর খেয়াল হলো যে 9টা বেজে গেছে। ব্রেকফাস্টের জন্য নিচে যেতে হবে। ঘরের সাজসজ্জার পেইন্টিংগুলোয় সংলাপ একেবারে হারিয়ে গিয়েছিল। তড়িঘড়ি হাত মুখ ধুয়ে জামা পাল্টে ব্রেকফাস্টের জন্য রওনা দিল। দেরি হয়ে গেছে একটু। দরজাটা বন্ধ করে চাবিটা পকেটে কোনো মতে ঢুকিয়ে সোজা দৌড় দিল লিফটের দিকে। পুরো ফ্লোরটাই কাঠের, তাই হাঁটলে বা দৌড়লে খুব আওয়াজ হয়, যেন মনে হয় অনেকে আশেপাশে হাঁটছে। লিফটের কাছে এসে একবার পেছনে ঘুরে তাকালো। বারান্দার পেইন্টিংগুলোকে সংলাপ আরেকবার দেখল, তারপর লিফটে করে নিচে নেমে এলো। অনেক খোঁজার পর ব্রেকফাস্টের রুমের হদিশ মিলল। সংলাপ রুমে ঢুকে কিছুটা অস্বস্তিতে পড়েছে। ততক্ষণে সবাই খেতে বসে গেছে। মোটামুটি মিনিট 15 দেরি করে ফেলেছে ও। ব্রেকফাস্ট রুমটা দেখে সংলাপ অবাক। বিশাল একটা ঘরে ততটাই বড় কাঠের একটা ডাইনিং টেবিল, একসঙ্গে 32 জনের বসার জায়গা, মাথার উপরে গোটা ঘরের সমান একটা ঝাড়বাতি। এরকম ঝাড়বাতি শেষবার আগ্রায় ঘুরতে গিয়ে দেখেছিল সংলাপ। ওখানে এরকম ঝাড়বাতি তৈরি করে ভাড়াও দেওয়া হয়। এই বিরাট ঝাড়বাতির আলোয় গোটা ঘরটা যেন ঝলমল করছে। চারিদিকটা ভালো করে দেখছে সংলাপ। এমন সময় একজন খুব গম্ভীর গলায় ডাকলেন, মিস্টার মুখার্জি, আসুন, প্লিজ হ্যাভ এ সিট। সংলাপ টেবিলের দিকে তাকায়। একজন বেশ স্বাস্থ্যবান লম্বা মতন ভদ্রলোক টেবিলের একেবারে শুরুর প্রান্তে যে সিঙ্গল চেয়ারটা আছে ওতে বসে রয়েছেন। ভদ্রলোক সংলাপের দিকেই তাকিয়ে রয়েছেন। ওনার চেহারার মধ্যে এক ধরনের গাম্ভীর্য রয়েছে। সংলাপ বুঝল ইনি সম্ভবত রুদ্রপ্রতাপ গুহ ঠাকুরতা। সিঁড়ির কাছে টাঙানো পেইন্টিংয়ের ত্রিশূলপাণি গুহ ঠাকুরতার সঙ্গে এনার মুখের অনেক মিল লক্ষ্য করল সংলাপ। ঘরে ঢুকে একটা চেয়ারে বসল। নমস্কার। ঠোঁটে হালকা একটা হাসি নিয়ে ঘরের সবাইকে বলল, হ্যাঁ নমস্কার, আমি রুদ্রপ্রতাপ। ভারী গলায় একটু থেমে থেমে বললেন ভদ্রলোক। চেহারা আর গলার স্বর দুটোই ওনার জমিদার পরিচয়ের সঙ্গে পুরোপুরি মানানসই। আপনি আমার নাম জানলেন কিভাবে? কৌতূহলী হয়েই প্রশ্ন করল সংলাপ। ভদ্রলোক প্রথমে ভারী গলায় হেসে উঠলেন, তারপর বললেন, রিসেপশনিস্ট বলল, আর এতদিন পরে একজন বাঙালি এসেছে সেটা জানতে হবে না? সংলাপ ওনার উত্তর শুনে খানিক হাসল। ভদ্রলোক সব খোঁজ খবর রাখেন। হোটেলে কে আসছে থাকছে সবটা উনি নিজে তদারকি করেন। এদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, ইনি তপেশ চ্যাটার্জি, বহুদিন ধরে এলগিনে আছেন। রুদ্রবাবু পাশের চেয়ারে বসা ভদ্রলোকটির দিকে হাত দেখালেন। সংলাপ কিছু বলতে যাবে, তার আগেই চ্যাটার্জি বাবু বলে উঠলেন, আচ্ছা উনি তো বাঙালি, তাই আবার আমরা চ্যাটার্জি মুখার্জি, এত সাংঘাতিক কম্বিনেশন।
আমরা নিজেরাই পরিচয় করে নেব, তোমায় আর আমাদের পরিচয় করাতে হবে না। কিছুটা হেসে সোজা সংলাপকেই প্রশ্ন করলেন, হ্যাঁ কি বলো ভায়া, ঠিক তো? সংলাপও হেসে জবাব দেয়, হ্যাঁ ঠিক ঠিক, একদম ঠিক। চ্যাটার্জি বাবু খুব প্রাণ খোলা মানুষ, ওনার কথা শুনেই বোঝা যায়। কিছু কিছু মানুষ এরকম হন যারা খুব সহজেই সকলকে আপন করে নিতে পারেন। তাদের কথা শুনলে মনেই হয় না তারা নতুন পরিচিত কেউ। সংলাপের দাদু এইরকম ছিলেন। তাই দিব্রুগড় গেলেই ছোটবেলা থেকেই সংলাপের মন ভালো হয়ে যেত। চ্যাটার্জি বাবুও সেই রকম মানুষ। এনারা যে কোনো আসর কথা দিয়েই মাতিয়ে দিতে পারেন। চ্যাটার্জি বাবুকে দেখে সংলাপেরও দাদুর কথা খুব মনে পড়ছে। দাদুকেও ভীষণ ভালোবাসত। 1 বছর হলো মারা গেছেন। মৃত্যুর আগেও ভালোই স্বাস্থ্যবান ছিলেন, ঠিক যেমন সংলাপ চ্যাটার্জি বাবুর চেহারা দেখছে। ওর দাদুর সঙ্গে চ্যাটার্জি বাবুর শরীরে সত্যি অনেক মিল আছে। শরীরের ফিটনেস দেখে সংলাপের মনে হলো চ্যাটার্জি বাবু হয়তো কখনো খেলাধুলোর সঙ্গে যুক্ত ছিলেন। এরই মধ্যে মজার ছলে রুদ্রবাবু বললেন, আচ্ছা আমাদের চ্যাটার্জি কিন্তু রিটায়ার্ড লেফটেন্যান্ট, হ্যাঁ, ওর থেকে সামলে। হ্যাঁ কেন, আমি কি ওকে খেয়ে নেবো নাকি তার জন্য? কি অদ্ভুত তো। চ্যাটার্জি বাবু ফুট কাটলেন, আরে তোমায় আমি তা বলেছি, কিন্তু রসিক বাঙালি, তাই আবার রিটায়ার্ড লেফটেন্যান্ট, ভাবতে পারছো? ডেডলি কম্বিনেশন নয় কি? এ কথা বলে দুজনেই হাসতে আরম্ভ করলেন। উপস্থিত বাকি সকলেও হাসিতে যোগ দিয়েছেন। সংলাপও তাদের মধ্যে একজন। হাসির রেশ চলল বেশ কিছুক্ষণ। রুদ্রবাবু বললেন, আরে কি হলো, ওনাকে খাবার দাও, ফাঁকা প্লেট নিয়ে বসে আছেন এখনো। পাশে দাঁড়িয়ে থাকা মহিলাকে নির্দেশ দিলেন তিনি। আরে না না, ঠিক আছে, ব্যস্ত হতে হবে না, এই তো বেশ হাসি মজা হচ্ছে। সংলাপ সঙ্গে সঙ্গেই জবাব দিল। রুদ্রবাবু নিজে থেকেই সংলাপের সঙ্গে মিসেস ব্রিগ্যাঞ্জার আলাপ করিয়ে দিলেন। আচ্ছা বাই দ্য ওয়ে, ইনি মিসেস ব্রিগ্যাঞ্জা। এই এলগিনের সমস্ত অতিথি আপ্যায়নের দায়িত্ব কিন্তু ওনার। যা যা লাগবে ওনার থেকে চেয়ে নেবেন। রুদ্রবাবুর বলার মধ্যেই চ্যাটার্জি বাবু আবার বলে বসলেন, হ্যাঁ মানে একদম যা যা লাগবে, কাজের অকাজের সব। অকাজের জিনিস আবার মিসেস ব্রিগ্যাঞ্জা ভালোই সাপ্লাই দিতে পারেন। মিসেস ব্রিগ্যাঞ্জা একবার সরু চোখে দেখে নিলেন চ্যাটার্জি বাবুকে। তবে চ্যাটার্জি বাবুর বিশেষ কোনো ভ্রুক্ষেপ নেই, যেন কেউ কিছুই বলেনি। কথাটা বলে পাউরুটিতে কামড় দিলেন। এবার সংলাপের দিকে তাকিয়ে একটু হাসলেন মিসেস ব্রিগ্যাঞ্জা। আপনার খাবার আনছি, একটু ওয়েট করুন। এই বলে মিসেস ব্রিগ্যাঞ্জা রুদ্রবাবুর ডান দিকের একটা ঘরের ভেতরে চলে গেলেন। ততক্ষণে এ কথা সে কথা প্রসঙ্গে নানা বিষয় নিয়ে কথা চলল। এর মধ্যে সংলাপী জিজ্ঞেস করল, আচ্ছা শুনলাম আপনাদের তো কাঠের ব্যবসা, এটা কি দীর্ঘদিনের? রুদ্রবাবু জুসটা এক ঢোক খেয়ে উত্তর দিলেন, হ্যাঁ প্রায় 3 পুরুষ। ইংরেজদের সঙ্গে শুরু করেছিলাম, এখনো ভালোই চলছে। সেটা তো দেখছি, চারিদিকে সব জিনিসই তো কাঠের, এমনকি সিলিং মেঝে সব। আপনাদের টিম্বারের বিজনেস? না, শুধু টিম্বার নয়, আমাদের মাইনও আছে 2টো। এখন আমি আর টেসম্যান সামলাই, ও আমার পার্টনার। কথা শেষের সঙ্গে সঙ্গেই রুদ্রবাবু হাত দেখালেন মিস্টার টেসম্যানের দিকে। সংলাপের উল্টো দিকের একটা চেয়ারে বসেছিলেন। ভদ্রলোক খানিক হাসলেন। বিনিময় সংলাপও হাসল। রুদ্রবাবু আবার বললেন, ও আর আমি মিলেই দেখি বিজনেস। আচ্ছা মাইন বলতে কিসের মাইন? আয়রন? দুজনের কথার মাঝে চ্যাটার্জি বাবু আবার টুপ করে একটা কথা বলে দিলেন, হীরের মাইন, বুঝলে মুখার্জি? ওনার মুখ দেখেই বোঝা গেল ভদ্রলোক মশকরা করেছেন। হ্যাঁ, হীরের? বেশ অবাক হল সংলাপ। সংলাপের অবাক হওয়া দেখে রুদ্রবাবু হো হো করে হেসে উঠলেন। ওনার গম্ভীর গলার হাসিতে যেন সারা ঘর গম গম করে উঠল। আরে ধুত, আপনিও আরেক। হীরে বলতে কালো হীরে, কয়লা, আমাদের কোল মাইন। ও আচ্ছা আচ্ছা, তবে সেটাও বা কম কি বলুন তো? আমাদের এখান থেকে রংপুর তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা সাপ্লাই করা হয়, আর টিম্বার তো এখান থেকে সোজা দিসপুর যায়, ওখানে বাকি কাজ হয়। এই ব্যবসাটা কি ইংরেজদের সঙ্গে শুরু করেছিলেন? হ্যাঁ, আমার দাদু শুরু করেছিলেন, তারপর বাবা, এখন আমি। রুদ্রবাবুর কথা শেষ হওয়ার আগেই মিসেস ব্রিগ্যাঞ্জা বেরিয়ে এলেন পাশের ঘর থেকে। ওনার সঙ্গে আরেকটি মেয়ে। মেয়েটির হাতে খাবারের প্লেট আর একটা গ্লাসে জুস। সংলাপ মেয়েটির মুখের দিকে তাকালো। ওর মুখ থেকে
আর কোনো কথা বেরোল না। বোধহয় খুব অবাক হয়েছে। সেই হলুদ শাড়ি, সেই আলগা হয়ে যাওয়া খোঁপা, এখনো সেই মুখের উপর চুল। কিছুক্ষণ আগেই ঝর্ণার ধারে দেখা ওই মেয়েটি আবার। সংলাপের কাছে আবার যেন চারিদিকের হাসাহাসি, কথাবার্তা সব ফিকে হয়ে গেছে। সময় ওর জন্য বইছে খুব ধীরে। এবারও মেয়েটি সংলাপের মুখের দিকে না তাকিয়েই হেঁটে আসলো। খাবারের প্লেটটাও সামনে রাখল। সংলাপের খুব কাছে এসে দাঁড়ালো। সংলাপও নিজের মধ্যে একটা শিহরণ অনুভব করল। ও নিজের মুখ তুলে মেয়েটির মুখের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে মাটির দিকে তাকিয়ে খুব মিষ্টি গলায়, নিচু স্বরে মেয়েটি ওর কানের কাছে প্রশ্ন করল, দেখুন, আর কিছু দেব?